মনের মধ্যে তোমার যাই খাওয়া প্রকাশ করবা কেন? ভয় নাই যাই না শুনি না আমি তোমার বিয়া করব। বিয়া করলে তোমার দেহটারে পাবো, ওর কেন পাবো না? তুমিই তো কইছো আমি প্রদীপ যারে ভালোবাসি, তারপরে কি কইরা তোমার আমি বিয়া করতে পাবো? তুমি তো আর আমাকে ভালোবাসতে পারবে না, তাইলে তোমার সুখের স্বপ্ন ভাঙ্গা দিয়া আমার কি হইব? আরে এতে মহত্বের কি আছে? ছেলেবেলায় মা মরছে, মায়ের ভালোবাসা পাই নাই, বাবাই আবার বিয়া করছে, আপনাকে একটা আপন
ভাবলাম বিয়া কইরা বউয়ের ভালোবাসা পাবো, ভালোবাসা পাই না, বউ আমার ভালোবাসা ওভাবে যেদিকে যায় আমার অবস্থা তুমি কাঁদছো কমলদা? তুমি বিশ্বাস করো, আমার যদি কোনো উপায় থাকতো। বিশ্বাস করি বই, মানুষের মনটা প্রতিবাদী না, আইনটা আবার গরম যাই বলে বিশ্বাস করি বইলাই তোমার মনের কথাটা তোমার দ্বারে কইলাম। কমলদা, শুনো, তোমার বাপে যদি কয় পটলটি বিয়া করতে হইব, তুমি করবা, হ্যাঁ করো, তাইলে মায়ের হাত থেকে রক্ষা পাইবা। কমলদা, তারপর যা করবা আমি করবো। তাইলে নাইলে কইরা আমি 5 টাকা চলে যাবো। তবে আরো এক কথা রাখবো, কমলদা, তোমার বিয়ার নেমন্ত্রণটা যেন আমি পাই। কমলদা, কর্মচারে ভুলে যাই তুমি কমলদা, একটু বই নাই তোমার দেখাই আমি শান্তি পাবো, বই কমলদা, আমি শান্তি পাবো, শান্তি পাবো। কমলদা, ঠাকুর, এই অভাগা মানুষটার বলে তুমি শান্তি দাও ঠাকুর। নির্বোধ বলে যাকে এতদিন আমি ঘৃণা করেছি, সে আজ আমাকে দয়া করে গেল। ওর মহত্বের কাছে, ওর উদারতার কাছে আজ আমি হেরে গেলাম, আজ আমি হেরে গেলাম। আপনার এই পরিবর্তন দেখে আমি চিনতেই পারি নিশ্চয়ই ওই দেশের মাঠে ভালো রোজগার করেছে। আমি আলাদিনের আশ্চর্য প্রদীপের সন্ধান পেয়েছি। হ্যাঁ, ব্যাপারটা তো বুঝলাম না। তোমার মেয়েকে কি চা করতে বলো তো? বলছি, হ্যাঁ, বলো বলো। রঞ্জনা, নৌকা স্পেশাল চা কর। নবগর বাবুর চাতে চিনি বেশি দিবি, বাবু আবার চিনি বেশি খায়। ওহে রজনী, তোমার দেখছি আমার ওই পুরোনো দিনের কথাগুলো সব ঠিকই মনে আছে। একসঙ্গে অনেক দিন ছিলাম। বহু অপেক্ষা আপনার মতো এরকম বাছাই না জানেন। হ্যাঁ, একটিও দেখি না। আপনার ব্যাপার স্কুল আলাদা। মাংস এনে বলতে হ্যাঁ, রান্না করবার জন্য সে দিনকাল এখন নেই আর। কারণ মানুষগুলো যেন কেমন দিন দিন ছোট হয়ে যাচ্ছে। বাবা, হ্যাঁ, হ্যাঁ। চা দাও। এটা এটা ভাবো। হ্যাঁ, দাও দাও। এই যে রাত্রে মাংস রান্না করতে পারবে? কেন পারবে না? হ্যাঁ, আরে আপনি মাংস নিয়ে আসুন না। হ্যাঁ, ও রান্না করে দেবে। হ্যাঁ।
মাংস খাওয়া হয় আর যদি আপনার দৌলতে একটু খাওয়া যায় তা বলছিলাম যে 1 কেজি খাসির মাংস কিনলে 3 জনের হয়ে যাবে না? আমি খাবো না। এই কেন কেন? বাপের পয়সা মুখে দিতে আমার বিবেকে বাধে। কি ভুলে গেল? কে বাদে? ওরে রজনী, তোমার মেয়েটা তো দেখছি দৈত্যকুলের পেল্লা। কারেন্ট আছে। আরামজাদিকে যেদিন ধরবো আর মাংস একেবারে আলাদা না রজনী না, মারধর করো না রজনী, মারধর করো না। ছেলে মানুষ, এই দুনিয়াটাই বা কতটুকু ছেলে। আমার মেয়েটা কারেন্ট আছে তো। আমার মেয়েটা, বুঝলে রজনী, আমি তো তাকে হাতে করে মানুষ করিনি, একদিনের জন্য বাবা বলে ডাকিনি আমাকে। অথচ ওকে দেখলে পুরো মনটার মধ্যে আমার হাহাকার করে উঠে। কালে রজনী, কাল হঠাৎ মুখটা যেন আমার কেমন হয়ে গেল। পায়ে পায়ে চলতে চলতে মনের অজান্তে কখন যেন আমি পৌঁছে গেলাম নন্দিনীর শ্বশুরবাড়ির সামনে। কিন্তু ভেতরে ঢুকতে আমি সাহস পেলাম না। হঠাৎ দেখি মেয়েটা আমার ছাদের উপরে দাঁড়িয়ে চুল শুকোচ্ছে। ভাবলাম, চিৎকার করে ডাকি, নন্দিনী, নন্দিনী, নেমে আয় মা, একেবারের জন্য নিজেই নেমে আয়। কারেন্টটা তোরা ঠিক করতে আমি তোর হতভাগ্য আদম বাবা। জেনারেটর বন্ধ করে না। কারেন্ট নেই। ডাকতে আমার সাহস হলো না। ভাবলাম পাছে আমার মেয়েটার শান্তির সংসার ভেঙে আমি কাঁদছি। ওহে রজনী, তুমি দেখছি আজও নটবর দত্তকে চিনতে পারলে না। বলে কিনা, বাবু আপনি কাঁদছেন। চোখে জল? এটা হচ্ছে আমার অভিনয়। হ্যাঁ, ভাবছি আমি পেশাদার যাত্রা দলে অভিনয় করতে যাব, তাই তোমাকে সামান্য একটুখানি অ্যাক্টিং করে দেখিয়ে দিলাম। তা তুমি যখন আমার অ্যাক্টিংটা ধরতে পারোনি, তাহলে যাত্রার দলে গিয়ে, মানে পেশাদার দলে গিয়ে আমি নিশ্চয়ই ভালো অভিনয় করতে পারবো। কি বলো? হ্যাঁ, আপনার অভিনয় খুব ভালো হবে। তাই বুঝি? তাই চলো রজনী, একটু বাজারে গিয়ে মাল খেয়ে মেজাজটা সতেজ করে 1 কেজি খাসির মাংস কিনে নিয়ে ঘরে ফিরবো।
সত্যি কথা বলতে কি রজনী, অনেকদিন আমারও ভালো মন্দ খাওয়া হয়নি। আজ তোমার মেয়ের হাতের রান্না দুজনে পাশাপাশি বসে প্রাণ ভরে খাবো রজনী, প্রাণ ভরে খাবো। কি বলছো দেবিদা? নাগপুর নামী প্রদীপ? হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডের লোকজনের সঙ্গে জল করে আমি ওর সাথে দেখা করেছিলাম। ও আমাকে যা নয় তাই বলে অপমান করলে। দেবিদা, তোমার উপরে পিতা শ্রদ্ধা প্রদীপে সে তোমাকে ঘৃণা করে। ঘৃণা করে? হ্যাঁ, তোমাকে ঘৃণা করে। আমার নান্টু আমাকে ঘৃণা করে? তা তো করবেই দেবিদা। 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, সহ্য করেছি অশেষ যন্ত্রণা, এক ফোঁটা মাংস পিণ্ডকে মিলিয়ে বড় করেছি, মুখে জুগিয়েছি ভাষা, বড় হয়ে সে যদি ছবল নাই পারবে। অথচ ওই ছেলেকে নিয়ে আমি কত স্বপ্ন দেখতাম, বুকে চেপে আদর করতাম, মনে হতো চাঁদ আকাশের বুকে নয়, চাঁদ আমার বুকের মাঝখানে মাটির শোধ করেছে আমার সন্তান। ভাগ্য, সবই আমার এই ভাগ্য দেবিদা। ছেলে আমাকে বললো আমি একটা চরিত্রহীন। দেবিদা, আরো বললো আমার মায়ের নরকে যাওয়ার পথ আপনি দেখিয়েছেন। দেবিদা, তুমি তুমি তো জানো না, ওই নিষিদ্ধ পল্লী থেকে আমি আমি তোমাকে উদ্ধার করেছি। আর তোমার ছেলে ছেলে হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবিদা। ডাক্তার সঙ্গে দেখা হলে আমি তাকে বলবো দেবিদার জন্য আজ আমি ভদ্রভাবে বেঁচে আছি। আমি তোমার কাছে একটা পরামর্শ চাই অনু। কিসের পরামর্শ? আমার পৈতৃক বিষয় সম্পত্তি যতটুকু আছে আমি বিক্রি করে দিয়ে আমি পশ্চিমে চলে যেতে চাই। কেন? এখানে থাকলে নন্দিনীর জীবনে ঝড় উঠবে, আর এই নটবরকে বিন্দু মাত্র বিশ্বাস নেই। হয়তো একদিন গিয়ে বলবে তুই দেবিলায়ের ভাগ্নি নস। যদিও আমি নন্দকে সব বলেছি আর এবং ওকে আমি নিষেধ করে দিয়েছি নন্দিনীকে যেন কোনো কথা না বলে। সত্যি যদিও মেয়েটার কোনো সর্বনাশ করতে চায় আমি ওকে কুকুরের মতো গুলি করে মারবো। ধৈর্যের সীমা আছে মানুষের। মুখ বুঝে ওর অনেক অত্যাচার আমি সহ্য করেছি, শুধু আমার জীবনই নয়, ছেলেটার জীবন পর্যন্ত ব্যর্থ করে দিয়েছে। নাট্টু যদি আমার কাছে থাকতো, ও ছেলে নন্দিনীর মতো লেখাপড়া শিখে মানুষ হতে পারত, মানুষ হতে পারত। আপনি আপনি আমার মা নন্দিনী, দাদা খবরদার, আপনি আমাকে স্পষ্ট করবেন না। আমি আমি আপনাকে মনে প্রাণে ঘৃণা করি। এই যে মহাপুরুষ, তুমি ওখানে আছো দেখছি, কেন কেন এতদিন তুমি আমাকে বলো আমি আমি একটা বার বলে তোমাদের সম্পর্কের কথা কেন কেন এতদিন গোপন করেছিলে? কেন কেন তুমি আমাকে ভাবতে বলে পরিচয় দিয়েছিলে? আমাকে ছি ছি করবার আগে তোমার তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো পরশু, তুমি কি তোমরা কি ব্রহ্মচারী সেজে নিজের কুচ্ছিত চরিত্রটাকে লুকিয়ে রাখবার কি প্রয়োজন ছিল? নন্দিনী
নন্দিনী, আমার কথা শোনা, তুই আমার কথা শোনাবে, কি শোনাবে তুমি? তোমার যৌবনে কুচ্ছিত লালসার স্পর্শ লাগে, ওই নরকের পথে হচ্ছে আমার আবির্ভাব। এই পৃথিবীর বুকে শয়তানের জৈবিক তাড়নায় হচ্ছে আমার জন্ম। কিন্তু কেন রাক্ষসী, কেন তুমি আমাকে বাঁচিয়ে রাখলে? কেন জন্ম মুহূর্তে তুমি আমার গলায় নোট দিয়ে মারলে না? তুই ভুল করছিস নন্দিনী। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি ভুল করেছি তোমাকে বিশ্বাস করে। ভুল করেছি তোমার মতো চরিত্রহীনার চরিত্রে ব্যবস্থা আরোপ করে। একটা ভণ্ড লম্পটে ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি। অভিনয় করে তুমি আমার সহানুভূতি আদায় করতে চেয়েছি, কিন্তু ওরকম অভিনয় আমি অনেকই দেখেছি। লক্ষ টাকা যৌতুক দিয়ে তুমি আমার বিয়ে দিয়েছো, ভেবেছিলে তোমাদের পাপ চাপা দেবে, কিন্তু না, তা পারলো না। কারণ পাপ কোনোদিন চাপা থাকে না। নন্দিনী, তোমাদের ভিক্ষা দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। পেটের সন্তান হয়ে তুই, পেটের সন্তান, কে সন্তান? সন্তান শব্দটার অর্থ তুমি জানো? আমি তোমাকে মা বলে পরিচয় দিতে আমি ঘৃণা করি। তুমি একটা নরকের পিতা, তুমি পুরুষের অবসর দাসী। তুমি আপনারাই জানিয়েছেন। কে মা? ও আমার মা না, ও একটা রাক্ষসী, একটা পিতাসী, একটা কলঙ্কিনী। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার কোনো সম্পর্ক নেই। কত দুঃখ পেতে আমি কথাগুলো বলছি, তাও তুমি বুঝতে পারবে না। বুঝতে পারতে যদি আমার মতো কলঙ্কিনী মায়ের পেটে তুমি জন্মাতে, সর্বাঙ্গে আমার নরকের পাপ। আমি যদি মরে যেতে পারতাম, আমি এই যন্ত্রণা থেকে অব্যাহতি আমি বৌদির হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি বা দাদা কেউই জানতাম না বৌদি এখানে এসে একটা সিক্রেট। দাদার সঙ্গে আমার আলোচনা হচ্ছিল, বৌদি হয়তো আড়ালে দাঁড়িয়ে সব শুনেছে, আর যার জন্য এই বিভ্রাট। দাদার মন সংকীর্ণ নয়, ভয় হচ্ছে বাবাকে নিয়ে। বাবা প্রথম থেকেই আপনার উপর বিরূপ, তবে চিন্তার কোনো কারণ নেই। মা আমাদের বৌদির জন্য ভাববেন না, এটা আমার উপর ছেড়ে দিন, আমি ম্যানেজ করে নেব। তুমি বিশ্বাস করো অসীম, নন্দিনীর জন্মে কোনো কলঙ্ক নেই। আপনি অযথায় দুঃখ পাচ্ছেন মাঝিমা। যুগ যুগ ধরে আমাদের সমাজে নারীরা উপেক্ষিতা, আজও সেই অবস্থার পরিবর্তন হয়নি। আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করবার আগে আমরা যদি একটু চিন্তা করি কেন আপনি পথটা বেছে নিয়েছেন, তাহলে কোনো ঘৃণা বিদ্বেষ থাকবে না। ঘৃণা বিদ্বেষ আমি চলে যাচ্ছি।
ছিল আর হয়তো কোনোদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। পুরস্কার ওর জীবনে যতটুকু পাওনা ছিল তোমার মেয়ে সুদে আসলে সেটা শোধ করে দিয়ে গেল। তুমি দুঃখ পেও না দেবিদা, দুঃখ পেও না। না না, আমি দুঃখ পাবো কেন? এতটুকু আমার ন্যায্য পাওনা, যার জন্য আমি আমার নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করলাম। আমি নিজের আত্মীয় স্বজনের কাছে ব্যাগ ভাজন হলাম, যাদের নিন্দা আমি অঙ্গের ভূষণে করলাম। তারা যদি তোমার বস্ত্রহীন কম্বল পরেই থাকে তবে দুঃখ করবার কি আছে? তাই না অনুরাধা? দেবিদা, দোষ ওর নয় রে অনু, দোষ আমার এই অদৃষ্টের। করতে চাইলাম ঠিক, ভাগ্য দোষে মাদর হয়ে গেল। বিধাতা পুরুষ এই ছোট্ট কমলটাকে কি অসম্মান রেখে রেখেছেন। হাজার চেষ্টা করলে আমি তা খন্ডাতে পারবো না, আমি তা খন্ডাতে পারবো না। অনুরাধা, তুই কাঁদছিস কেন হতভাগিনী? নিজের পেটের মেয়ে তোকে বারান করে বলেছে বলে মিথ্যে তো কিছুই বলেনি। তোর বিবেক সেদিন তোকে আত্মহত্যা করতে বলেছিল, কিন্তু তুই রাজি হসনি। বলেছিস গর্ভে আমার সন্তান আছে, আমি পাপ করেছি, কিন্তু যে আসছে সে তো কোনো পাপ করেনি। তাহলে কেন তাকে পৃথিবীর আলো বাতাস থেকে বঞ্চিত করবি? আজ সেই সন্তান তোকে বললে পারবো না। নাতু রে, তুই এসেছিস বাবা, তুই এসেছিস। হ্যাঁ এলাম, হিসাব বিকাশ করতে এলাম। হিসাব? কিসের হিসাব রে? কেন বুঝতে পারছো না? তুমি আমার মা, 10 মাস আর 10 দিন পেটে রেখে কত কষ্ট করে তুমি আমার মানুষ করে তুলেছ। মুখের দুধ খাইয়েছ, মুখে চুকিয়েছ ভাষা, তার একটা প্রতিদান তোমায় দিতে হবে না? নাতু, সেই মাতৃ শোধ করতে আমি এসেছি। নাতু, প্রস্তুত হয়ে যাও। হ্যাঁ, প্রস্তুত হয়ে যাও। আমি তোমাকে 5 মিনিট সময় দিলাম। বলো, এই মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছাটা আমি জানতে চাই। এবং তোমার শেষ ইচ্ছাটা কি? তুই আমাকে খুন করবি না তো? আমি তোমাকে মুক্তি দিয়ে যাবো। নাতু, মৃত্যুকে তোমার এত ভয় না খুশি? হ্যাঁ, তাই তো সেদিন না মরে তুমি চিরত্যাগ করেছিলে। কিন্তু একটি বার তুমি ভাবলে না যে সন্তানদেরকে তুমি পৃথিবীর বুকে রেখো। একই পরিচয় যে যারা পায় সমাজের দিকে বাঁধবে, এই পরিচয় থাকবে সমাজের কাছে। নাতু, কথা ভাবলে আমার রক্ত আমার চম্পক করে দেয়, গায়ে আমার আগুন ধরে যায়। না 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 না, তোমাকে আমি ক্ষমা করতে পারি না। মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আমি প্রস্তুত। ওরে, এই জীবনের উপর আমার ঘৃণা জন্মে গেছে রে। অন্তরের অন্তঃস্থল হতে বেরিয়ে আসে বুক ফাটা হাহাকার। ধীরে ধীরে মৃত্যু হচ্ছে আমার। এখন যা কষ্ট পাচ্ছি, মৃত্যু কি তার চেয়ে কষ্টদায়ক? এই আমি বুক পেতে দাঁড়ালাম, গুলি করো না তুই আমাকে গুলি কর। একদম কাঁদবে না, এই কান্না আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না। আমি
তোমাকে জিজ্ঞাসা করছি মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা আছে কিনা বলো, কি তোমার শেষ ইচ্ছা বলো? আছে আমার ইচ্ছা, আমি যাবার আগে তোর মাথায় শুধু একটা স্নেহ চুম্বন রেখে দিয়ে আমি শেষ যাত্রা করতে চাই। আয় আয় রে আমার সন্তান, একবার একটিবার তুই আমার মা বলে ডাক। বেদনা মা, তুমি মাগো, পৃথিবীর মানুষ তোমাকে চায় খাবো, তুমি হচ্ছে আমার সরকার করিয়েছি মা। মাগো, তোমার সমস্ত দুঃখ সমস্ত ব্যথা আমি সব বুঝিয়ে দেবো মা। আমি জানি মা, আমি জানি, কিন্তু বাবা কি চাইছে জানো? বাবা চাইছে ওই রুমের সংসারে ঝড় তুলছে। আমি তোমাকে বলতেছি মা, বাবা যদি সত্যি তার সমাজের পরিবর্তন না করে তাহলে আমি কিন্তু তাকে কিছুতেই বর্জনা করবো না। এই মা মেয়ের পরিচয়টা তো বেশ ভালোভাবেই হয়ে গেল। ভালো ভালো, খুব ভালো। এতদিনে তবুও একটা ছেলের মতো ছেলে পেলে কি চাই এখানে? পাওনা নিতে না। সে বললাম তুই বুঝবি না, তোর ওই মা জানে। তুই পাশের ঘরে গিয়ে বল বাবা, আমি ওই সরকারটাকে বিদায় করছি। না, এই রকম একটা পয়সাও তুমি দেবে না। একটা পয়সা যদি তুমি দাও তাহলে তোমার সাথে কিন্তু আমি অনর্থ বাঁধবো। আমি কার মানে? আমি জিজ্ঞাসা করছো? হ্যাঁ। আমি জিজ্ঞাসা করতে তোমার লজ্জা করে না? কেন? একটা অসহায় মেয়ের কাছে হাত তুলে পয়সা চাইতে তোমার বিবেকে পাবে না? কোথায় যাবো? আমি কিন্তু চ্যাটাং চ্যাটাং কথায় একদম সহ্য করি। কি করবে তুমি? কি করবো? কি করবে তুমি বলো? বেশি কিছু করবো না, বেশি কিছু না। তোর মেয়েকে ভদ্রলোকের মেয়ে বলে বিয়ে দিয়ে দিয়েছিস না, আমি শুধু অন্বেষণকে দিয়ে বলবো ওটা ভদ্রলোকের মেয়ে নয়, ওটা একটা পতিতা। চুপ করো মা, তুমি চুপ করো। অন্যায় কাছে নদী স্বীকার করেছে বলেই আজ তোমার জীবনে এত করুণ পরিণতি নেমে এসেছে। এখন তুমি দাঁড়িয়ে আছো, তুমি যাবে কিনা আমি জানতে চাই। নইলে এটা কি করবি? মিস্টার, ঠিক আছে, ঠিক আছে, আজ আমি চলেই যাচ্ছি। শোনো, ওগো তুমি শোনো। আজকের এই অপমানের শোধ যদি আমি তুলতে না পারি তাহলে আমার নাম নটবর দত্ত। ওগো তুমি যেও না। তোর মেয়ের জীবনটা যদি আমি বিষে না দিয়েছি, আমি সারা ফাঁকা দত্তের অবস্থ সন্তান। সমরে সমরে তোর ওই মেয়ের দেওটা আমি কালো করে দেবো, তার সন্তের সংসারে আমি আগুন ধরিয়ে দেবো। তোরা বুক চাপড়ে চাপড়ে কাঁদবি আর আমি হারবো।
দিলে মা, আজ তুমি আমাকে বাধা দিলে, কিন্তু ওই লোকটা যদি সত্যি সত্যি নন্দিনীর সংসারে আগুন ধরাতে চাই, তাহলে আমি কিন্তু ওকে কিছুতেই বর্জনা করবো না। তার জন্য যদি আমার পিতৃঘাত জল্লাদ শাস্তি হয়, তবুও আমি শাসবো। আমার কাজ করিস রে বাবা, আমার কাজ করিস রে। ওরে ও যে তোর বাবা। আমি জানি মা, আমি জানি ওই পাষণ্ড হচ্ছে আমার বাবা, তিনি বাবার কি কর্তব্য করেছে। মা বাবা পৃথিবীতে বেঁচে থাকতেও আমার ছেলের মতো আমার বস্তি ছেলেদের সঙ্গে মানুষ হয়েছে। না মা, না, আমি ওকে শ্রদ্ধা করতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। ঠাকুর, আশার আলো যখন জ্বালিয়েছো, সেই আলোটুকু তুমি নিভিয়ে দিও না ঠাকুর। তুমি নিভিয়ে দিও না, নিভিয়ে দিও না। এই নাও কি এটা? দলিল। কিসের দলিল? আবার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি আমি প্রদীপের নামে দানপত্র করে গেলাম। এবার এবার আমার ছুটে জীবনের বাকি কটা দিন আমি একটু শান্তিতে থাকতে চাই। কোথায় যাবে তুমি? আপাতত যাবো আমি হরিদ্বার। ওখানে একজন সন্ন্যাসীর সঙ্গে চিঠির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেছে, উনি আমাকে যেতে লিখেছে। আর আমি কাল সকালেই রওনা হব। সত্যি তুমি সন্ন্যাস নেবে? হ্যাঁ, সেরকমই ইচ্ছে। অবশ্য কোন এক মহাপুরুষের একটা কথা বারবার আমার বিবেকে খোঁজা দিচ্ছে। কথাটা হচ্ছে, মন না রাঙায় বসন রাঙালি যোগী। তোমার সিদ্ধান্ত কি বদল হতে পারে না? তাতে আমার কি লাভ? অনেক দিনই তো আমি এই সংসারে কাটালাম, দায়িত্ব বহন করলাম। এখন এখন একটু শান্তি পাবে না, পাবে না। তুমি কি ভাবো সন্ন্যাস নিলেই তুমি শান্তি পাবে? অশান্তি আরো বেড়ে যাবে। তাছাড়া তোমার প্রতিশ্রুতি ছিল আরো অনেক বড়। মনে পড়ে প্রথম যেদিন তুমি আমাকে অভিনয় লাইনে নিয়ে এলে, কি বলেছিলে তুমি আমায়? সে দায়িত্বটাই পালন করেছি। আমি আমার নন্দিনীর বিয়ে দিয়েছি। পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমি প্রদীপের অপরাধ মার্জনা করেছি। আমি নামপুর জন্য ভাবছি না। হ্যাঁ গো, আমিও ভাবছি না নামপুর জন্য, ভাবনা হয় শুধু ওই মেয়েটার জন্য। নন্দিনী, হ্যাঁ, ওর বাবা কাল এসে আমাকে শাসিয়ে গেছে, বলে দিয়েছে টাকা না দিলে ও আমাকে খুন করবে। এই অবস্থায় তুমি আমাকে একা ফেলে বাইরে গিয়ে শান্তি পাবে দেবী না? মানে নটবর এইভাবে ও তো মানুষ নয় দেবী না, ও হচ্ছে সমাজের দুষ্ট খবর। যত দোয়াজি ওকে করো না কেন, ওকে কিছুতেই বসে আনা যাবে না। এই তো কি এলো তোমার উপরে আমার কোনো জোর নেই। আমিও তোমার উপর কোনো দাবি করতে পারছি না দেবীদা, কারণ আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। আগামীকালে যাত্রা করা এ বলে সকাল তুমি দাওনি। 8টায়। আমি তো তোমার কাছ থেকে সংসার কেন ভাঙে, অনেক সংসার পেয়েছি। কেন ভাঙে? হ্যাঁ,
পেয়েছ বই কি আজকে যাত্রা মানুষের এখানে শেষ ঘৃণা করছি। অবজ্ঞার লাঞ্ছনা আর ভাইদের কাছে অসম্মান তুমি হয়তো ভাবো ওর কোনো খবরই রাখে না আমি সব জানি দেবিদা শুধু মুখ ফুটে আমি কখনো কিছু বলি না অনু এই ছোটবেলার জন্য তুমি চোখের জল ফেলছো অনু একমাত্র মা ছাড়া কেউ আমার জন্য একটি ফোঁটা চোখের জল ফেলেনি। তুমি চলে গেলে আমি মরে যাবো দেবিদা মরে যাবো সে কি তোমার ছেলে মায়ের আছে চোখে জল। মেয়ে আছে হ্যাঁ আছে আছে ছেলে মেয়ে সব আছে তবু আমি বড় নিঃসঙ্গ বড় একা ছেলে মেয়েরা বড় হলে বাপ মায়ের কাছ থেকে দূরে চলে যায় তখন ভরসা শুধু স্বামী আমার স্বামী ভাগ্য যে কত ভালো সেটা তো তোমার অজানা ভাই দেবিদা আজকে তো ঘুরি 2% আছে বলটা অমন করে কি দেখছো দেবিকা আমার মৃত্যু দেবিকা হ্যাঁ অনু তোমার এই সুন্দর মুখের আওয়াজ শুনে ওই 20 বছর বয়স থেকে সময়ের শিবে আজ আমি 50-এ পা দিয়েছি আজ তোমাকে একটি পলক দেখে আমি যে মুগ্ধ হয়ে যাই না কেন 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 আমার এই জীবনের এই দুর্বলতা আমি একটি ফাঁসির আসামির মতো কেন মৃত্যুর পর তুলনা করো দেবিকা বলো না দেবিকা বলো না বলো মা তুমি চা না কফি খাবে মা? যা নেবি তুই আমার কোনো আপত্তি নেই তুমি কি খাবে? আমি তো মা যা খাবে আমারও কি তাই দিস দিয়ে দিলাম বন্ধ হয়ে যায় হয় না ওকে তো সেভ করে দিলাম মামা তুমি রাতে থাকবে তো? না রে মা এই লাগবে আমার আমার একটু কাজ আছে আমি বরং তোমার হাতে কাজ খাবো টাইপ সি না টাইপ বি যার কথা ঠিক থাকে না সে কিন্তু এক পাবে ছেড়ে দাও। কই কাল যদি তুমি খেতে না আসো তাহলে বুঝবো আমার আগে তুমি এক বাপে বেটা নও। এই যে আমি কিন্তু কপি করছি তোমরা তাড়াতাড়ি এসো। আজ থেকে 25 বছর আগে তুমি ঠিক এইরকমই ছিলে অনু ঝর্ণার মতো উজ্জ্বল রঙিন প্রজাপতির মতো চঞ্চল কোথায় হারিয়ে গেল সেই সব সোনালী দিন আমার স্বপ্নে ভরা যৌবন মাধুরী দোহাই তোমার আমার করে তুমি বলো না দেবিকা আমার বুকটা ভেঙে যাচ্ছে মা আমি এমনি বললাম আজ তো আমরা যৌবনের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি ছেলে মেয়ে বউ জামাই দিন পরে নাতি নাতনি আসবে আমরা দুজনে দাদা দাদিমা হব আমরা তো বুড়ি হয়ে গেছি বুড়ি হয়ে গেছি চুপ করো চুপ করো দেবিকা তুমি চুপ করো চলো
ব্যবসা করার জন্য যত টাকা লাগে টাকা আমি দেবো। আমি তাহলে ব্যাপারটা মার সঙ্গে আলোচনা করি। মার সঙ্গে আমি কথা বলেছি, মা 10,000 টাকা দেবে আর আমি দেবো 20,000 টাকা। এই 30,000 টাকায় একটা স্টেশনারি দোকান খুব ভালোভাবে হয়ে যাবে। না না, তা হবে তা হবে। আর আছে নাকি? তা বলছিলাম যে অসিত তো পাস করে বসে আছে, ওকে আমার ব্যবসার পার্টনার হিসেবে লাগিয়ে দিলে ভালো হতো না? না প্রদীপ দা, তোমাকে আমি পার্টনার করবো না। কেন? তাহলে কারবার আমার ঠকবে। কেন ডকুমেন্ট? আরে তোমার বউ আছে না? আরে বউ আছে তাতে তোর কি হয়েছে? বউ তো আর তোর কোনো পাকা ধানে মই দিচ্ছে না। তুমি কিচ্ছু জানো না দাদা। আমাদের পাড়ার ভম্বল আছে, সে একটা স্টেশনারি দোকান করেছে, জানো? হ্যাঁ জানি। দোকানটা 2 বছরে ফেল করলো কেন বলো তো? কি জানি? জানতে হয়, জানতে হয়। ভম্বলদার বই আলতা, সিঁদুর, পাউডার, লিপস্টিক, মেহেন্দি সব ওই দোকান থেকে, যার জন্য এই দোকানটা দখল। দাদা,